সকালে ঘুম ভাঙলো অ্যালার্মের আওয়াজে। আজ আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, তাই সকাল 8টার দিকে অ্যালার্ম দিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি, কারণ আমার আবার একটু বেশি ঘুম। তাড়াতাড়ি করে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর রেডি হয়ে কাগজপত্র সব রেডি করে নিলাম। রেডি হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে দেওয়া যাক। আমি নয়নউদ্দিন হৃদয়, বাবা মার একমাত্র সন্তান। বাবা একটা সরকারি চাকরি করে। বাবার বয়স হয় তিনি সংসারের বোঝা বইতে আর পারছেই না, তাই আমি চাকরি করার সিদ্ধান্ত নিলাম। আমি এবার অনার্স কমপ্লিট করলাম, কিন্তু পড়ালেখা শেষ হওয়ার পর কোনো জায়গায় আজও চাকরি হলো না। অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিলাম, কিন্তু কোনো কাজই হলো না। একটা বড় ভাইয়ের কথা অনুযায়ী আজ একটা কোম্পানিতে যাচ্ছি ইন্টারভিউ দিতে। জানি না কপালে চাকরি আছে কিনা, তারপরও কষ্ট করতেই হবে। আপনাদের পরিচয় দিতে দিতে খাবার টেবিলে চলে আসলাম। তারপর তাড়াতাড়ি করে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে মাকে সালাম দিয়ে বিদায় দিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় আসার পর হলো আর এক ঝামেলা। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। এইদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা 15 বেজে গেছে, আর মাত্র 45 মিনিট বাকি আছে। দেরি হয়ে গেলে আবার ইন্টারভিউ দেওয়া হবে না, তাই আর দাঁড়িয়ে না থেকে হাঁটা ধরলাম। দেরি হয়ে গেলে আমার ইন্টারভিউ দেওয়া হবে না, তাই আর দাঁড়িয়ে না থেকে হাঁটা ধরলাম। কিছু দূর যেতেই একটা রিক্সা, তাই আর দেরি না করে তাড়াতাড়ি উঠে পড়লাম। নির্দিষ্ট সময়ে 10 মিনিট আগে গন্তব্যে এসে পৌঁছলাম। তারপর রিক্সা ভাড়া দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে এসে দেখলাম একজন বসে আছে ইন্টারভিউ দিতে, তাই আমি একটা সিটে গিয়ে বসে পড়লাম। তারপর একজন একজন করে ইন্টারভিউ দিতে ঢুকছে, আর কিছুদিন পরে বের হচ্ছে। আমার একটু নার্ভাস লাগতেছে, সাথে একটু ভয়ও হচ্ছে। এভাবে প্রায় 15 জন যাওয়ার পরে ডাক পড়লো আমার। আশেপাশে তাকিয়ে দেখি আর কেউ নাই, তার মানে আমি সবার শেষেই পড়লাম। তারপর রুমের সামনে গিয়ে দেখলাম একটা মেয়ে পেছন দিক থেকে বসে আছে, হয়তো এই অফিসের বস। তারপর দরজার সামনে এসে বললাম, আসতে পারি ম্যাম? ইয়েস, কাম ইন, প্লিজ টেক ইউর সিট। ম্যাডামের কণ্ঠটা খুব চেনা চেনা লাগছিল। তারপর ভেতরে ঢুকে বসে পড়লাম। তারপর ম্যাম আবার বলে উঠলো, আপনার নাম কি? বলেই ম্যাম পেছনে ঘুরলো। ম্যাডামের চেহারা দেখে তো আমি অবাক। তারপর মুখ দিয়ে এমনি এমনি ম্যাডামের নাম বের হয়ে গেল। নিধি, তুমি এখানে? 1 বছর পর সেই চিরচেনা মুখ। নিধিও আমাকে দেখে অবাক হয়ে গেল। হওয়ারও কথা, কারণ এতদিন পর দুজন আজকে সামনাসামনি দেখা হলো। তাই তারপর আমাকে বলল, ডোন্ট টেল মি নিধি, ভুলে যাবেন না আমি এই অফিসের বস, তাই আমাকে ম্যাডাম ডাকবেন। তার মানে এটা নিধির বাবার কোম্পানি? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে, আর হবে না। হ্যাঁ, মনে থাকে যেন। আর এখানে কেন এসেছেন? জি ম্যাডাম, চাকরির ইন্টারভিউ দিতে। আমার অফিসে তো কোনো বেইমান ঠকবাজকে চাকরি দেই না। এখানে তো অনেক মেয়ে আছে, নাকি এখানেও কাউকে ঠকানোর জন্য মতলবে চাকরি করতে চাচ্ছেন? আপনি ভুল ভাবছেন, আমি ওইরকম ছেলে না ম্যাম। আপনার কোথাও ভুল হচ্ছে, আর আমি কাউকে ঠকাইনি। তখন আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আপনি বোঝার চেষ্টা করেন নাই। আর কি বুঝাবেন মিথ্যা বলে? আপনাদের মতো ছেলেদের ভালো করে চেনা আছে, আপনারা মেয়েদের জীবন নিয়ে খেলা করতে পারেন। ম্যাডাম, আপনি এখনো সত্যিটা জানেন না, জানলে এমন করতেন না। নিজের চোখে তো সব দেখলাম, আর কি সত্যি জানবো? আর এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। এখন বলো, এখানে আসার মতলবটা কি তোমার? ম্যাডাম, আমি এখানে চাকরির ইন্টারভিউ দিতে আসছি, আর কোনো মতলব নিয়ে আসিনি। আমি আপনাকে চাকরি দিতে পারি, কিন্তু একটা শর্তে। সেটা হলো অফিসে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবেন না, আর আমার কথা মতো চলতে হবে। তোমার আগের অভ্যাসটা এখনো পরিবর্তন হয়ে ওঠেনি। আগেও ঠিক এরকমই কথাই বলতে, কিন্তু কি করব, আমার যে চাকরিটা লাগবে আমার ফ্যামিলির জন্য, মনে মনে ভাবতে লাগলাম। তারপর নিধিকে বললাম, ঠিক আছে, আমি রাজি। ওকে, আপনার চাকরি হয়ে গেছে, কাল যথাসময়ে জয়েন করবেন। তোমাকে চাকরি দিয়ে আমাকে কষ্ট দেওয়ার প্রতিশোধ নিব। মনে মনে বলল নিধি। আমি খুব ভালো করে বুঝতে পারছি নিধি কেন এই কথাগুলো বলছে, আর আমাকে কেন চাকরি দিয়ে দিচ্ছে ইন্টারভিউ ছাড়া। তার কারণ সে আমার উপর অত্যাচার করার জন্য।
আর আমার ফ্যামিলির জন্য আমার চাকরিটা করাই লাগবে, এগুলো ভাবতেছি। তারপর আমি নিধিকে বললাম, ম্যাম আমার কাগজপত্র লাগবে না, আর আমার তো ইন্টারভিউ নেন নাই। ইন্টারভিউ নেওয়া লাগবে না, হ্যাঁ কাগজগুলো আমার কাছে দেন। আর কালকে থেকে জয়েন করবেন। আপনার স্যালারি মাসে 40,000 টাকা। আমি যখন যেটা বলবো তখন সেটা করবেন। এখন আপনি কি করবেন ভেবে দেখেন। জি ম্যাডাম, আমি রাজি। ওকে, তাহলে আপনি এখন আসতে পারেন। ওকে ম্যাডাম। এই বলে নিধি অফিস থেকে বের হয়ে গেলাম। আপনারা কিছু বুঝতেছেন না তাই তো? নিধি আর আমি দুজন দুজনকে কিভাবে চিনি তাইলে শোনেন। নিধি হচ্ছে আমার কলেজের এক্স গার্লফ্রেন্ড। কলেজে নিধির সাথে আমার 1 বছর 5 মাস রিলেশন ছিল, কিন্তু একটা মেয়ে আমাকে ভালোবাসতো আর আমি মেয়েটাকে গ্রহণ করি নাই। তাই মেয়েটা আমাদের ভালোবাসাটা সহ্যই করতো না। তাই নিধিকে উল্টাপাল্টা বলবো যে নিধি আর আমাকে আলাদা হয়ে গেছি। এখন নিধি আমাকে ভালোবাসে না, এখন আমাকে ঘৃণা করে, কিন্তু নিধিকে আমি এখনো ভুলতে পারি নাই। 1 বছর পর আবার নিধির মায়াবী চেহারা দেখতে পাবো ভাবতেও পারি নাই। আপাতত এইটুকু জেনে রাখেন, একসময় আপনাদের সব কিছু খুলে বলবো। আর নিধির কলেজের লবি স্ট্রিটটা, তারপর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর ভাবতে লাগলাম, চাকরি তো পেলাম, কিন্তু আমি জানি নিধি আমাকে অনেক কষ্ট দিবে, আর আমারও চাকরিটা দরকার। বাবার বয়স হয়েছে, আর কয়দিন বা পারবে। আমাকে তো সংসার দায়িত্ব নিতে হবে, কিছুদিন না হয় নিধির কষ্ট সহ্য করতে হবে, তারপর অন্য জায়গায় চাকরি পেলে চলে যাব। একসময় নিধি আমাকে কত না কত ভালোবাসতো, আর এখন আমাকে ঘৃণা করে। একসময় আমি কান্না করলে নিধিও কান্না করতো, আর এখন আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য নিজের অফিসে চাকরি দিয়ে দিছে। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে মা বাবাকে বললাম। বাবা মা তো অনেক খুশি, আমি চাকরি পেয়েছি, স্যালারিও ভালো আছে, আমাদের সংসার চলে যাবে অনায়াসে। আর বাবাকে বললাম চাকরি ছেড়ে দিতে। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। এইভাবে কেটে গেল সারাটা দিন। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। ঘুম থেকে উঠে দেখি 9:30 বেজে গেছে। আজকে আমার অফিসের প্রথম দিন দেরি করলে না জানি নিধি আমার কি অবস্থা করে। তাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর মা বাবার জোড়াজোড়িতে হালকা কিছু নাস্তা করে বেরিয়ে বললাম। তারপর রাস্তায় এসে একটা রিক্সা করে তাড়াতাড়ি করে অফিসের সামনে চলে আসলাম। তারপর রিক্সা ভাড়া দিয়ে ভেতরে ঢুকে বললাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 20 মিনিট লেট হয়ে গেল। আজকে অফিসের প্রথম, তাও আবার 20 মিনিট লেট, না জানি নিধি কি বলে। এসব ভাবতে ভাবতে নিধির রুমের সামনে চলে আসলাম। তারপর ভয়ে ভয়ে বললাম, ম্যাম আসতে পারি? ইয়েস, কাম ইন। আমার দিকে না তাকিয়ে বললো, মাথা নিচু করে কি যেন লিখতেছে। তারপর মাথা নিচু করে আমার দিকে তাকালো। তারপর আমাকে বললো, আপনার আসতে এত লেট হলো কেন? অফিসের প্রথম দিনই লেট? আসলে ম্যাম ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই অফিসে আসতে দেরি হয়ে গেল। এটা কারোর বাবার অফিস না যে যখন ইচ্ছা তখন আসবেন। আর শোনেন, কালকে থেকে যেন এরকম দেরি না হয়। আজকে আপনার অফিসের প্রথম দিন, তাই কিছু বললাম না, মাইন্ড ইট। ওকে ম্যাডাম, মনে থাকবে। ওকে, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি আপনার কাজ বুঝিয়ে দিবে। আর মন দিয়ে কাজ করবেন। আর কাজে কোনো ফাঁকি দিয়ে মেয়েদের সাথে কথা বলবেন না। বলা তো চাই না আপনার বিলিভ নাই। আমি চাই না আমার মতো আমার অফিসের স্টাফ কোনো বেইমানের হাতে না পড়ে। একসময় তো এই বেমনকে ভালোবাসতে নিজের থেকে বেশি। একটা মেয়ের কথা শুনে বিলিভ করে আমার সাথে খারাপ আচরণ করছো। একদিন সত্যিটা জানবে, তখন নিজে নিজের কাছ থেকে আফসোস করবে। আর আমি সেদিনের অপেক্ষায় থাকবো। এসব ভাবতে লাগলাম। তারপর নিধিকে বললাম, ওকে ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার কথা মতো সব মেনে চলবো। গুড, আমিও চাই আপনি এখানে ভালো মতো কাজ করেন। আর এটাও চাই যে তোমাকে এখানে রেখে আমার সাথে বেইমানির প্রতিশোধ নিতে। তারপর নিধি কাকে কল করে আসতে বললো। কিছুক্ষণ পরে একজন মধ্যবয়স্ক লোক আসলো, মনে হয় এটা ম্যানেজার। তারপর ওনাকে নিধি বলল, ম্যানেজার সাহেব, আপনাকে যে জন্য ডাকলাম, ওনাকে আমার চোখের বড় বড় একটা ডেস্কে কাজ বুঝিয়ে দিন আর একটু কাজ দেখিয়ে দিন। ওকে ম্যাডাম। তারপর নিধির রুম থেকে বের হয়ে ম্যানেজারের সাথে গেলাম। তারপর ম্যানেজার আমাকে একটা ডেস্ক দেখিয়ে দিয়ে বলল, আজকে থেকে আমি এখানেই বসে কাজ করব। তারপর ম্যানেজার আমাকে কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল আর বলে গেল কোনো সমস্যা হলে তাকে জানাতে। আমি জানি নিধি কেন আমাকে তার চোখের সামনে রাখলো। তার কারণ হচ্ছে আমি যেন কোনো মেয়ের সাথে কথা বলতে না পারি। আমাদের রিলেশন থাকার অবস্থায়ও নিধি আমার পাশে কোনো মেয়েকে সহ্য করতে পারতো না।
তারপর আমি মন দিয়ে কাজ করতে লাগলাম। এভাবে কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেল বুঝতেই পারি নাই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বেজে গেছে। তারপর বাকি কাজগুলো রেখে উঠতে যাব, এমন সময় কয়েকজন অফিসের কলিগ এসে বলতে লাগলো, হাই, আমি আবির। নতুন জয়েন করেছেন নাকি? হাই, আমি নয়নউদ্দিন হৃদয়। জি, আজকে নতুন জয়েন করেছি। ও আচ্ছা, তো লাঞ্চ করতে যাবেন না? সময় তো অনেক হলো, কাজ তো অনেক করলেন। জি, এখনই যাচ্ছি, কাজ আর একটু বাকি আছে। আচ্ছা, ও ভুলে গেছি, আপনাকে তো এদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় নাই। এ হচ্ছে আসিফ, এ হচ্ছে নীলা, আর এ হচ্ছে সাইদ ভাই। তারপর তাদের সাথে পরিচিত হয়ে নিলাম। তারা সবাই অনেক দিক দিয়ে একদম আমার মতো, কিন্তু আবির ভাই একটু মজার মানুষ, আর এটা তার কথা শুনেই বুঝতে পেলাম। তারপর তাদের সাথে কথা বলা শেষে লাঞ্চ করার জন্য ক্যান্টিনে চলে গেলাম। তারপর সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার আগের জায়গায় বসে কাজ করতে লাগলাম। তারপর কাজ শেষ করে দেখি ছুটির সময় হয়ে গেছে। তারপর সবকিছু গুছিয়ে বের হয়ে গেলাম। কাজ করার সময় একবারও নিধিকে দেখি নাই, হয়তো কাজ নিয়ে বিজি আছে। তারপর অফিস শেষ করে বাসায় চলে আসলাম। প্রথম দিন অফিসে নিধি কোনো খারাপ বিহেভ করে নাই, তাইলে নিধি কি করতে চায় আমার সাথে? বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে থাকলাম। তারপর রাতে খাওয়ার সময় মা এসে ডেকে গেল। তারপর খাবার টেবিলে গিয়ে সবাই একসাথে বসে পড়লাম। খাওয়ার সময় বাবা বলে উঠল, কি বাবা, তোমার প্রথম দিন অফিস কেমন কাটলো? জি বাবা, ভালো কাটছে। বাবা, তোর এত কষ্ট কেন হচ্ছে? আমি তো এখনো বেঁচে আছি। আমি যাই করি তা দিয়ে আমাদের সংসার সুখেই কাটবে। না বাবা, তোমার আর কষ্ট করতে হবে না, আমার কোনো কষ্টই হচ্ছে না। তুমি এখন চাকরিটা ছেড়ে দাও, আমি সংসার চালাতে পারবো। ঠিক আছে, তুই যা, ভালো বুঝিস। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। তারপর ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে যথাসময়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিসে এসে নিজের ডেস্কে বসে পড়লাম। বসা মাত্রই নীলা এসে বলল, হাই, কেমন আছেন? হাই, জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো কোনো রকমে আছি। তো কেমন লাগতেছে নতুন চাকরিতে জয়েন করে? হ্যাঁ, মোটামুটি ভালোই লাগতেছে। কোনো রকম মানে ভালো লাগতেছে না মনে হয়? না, ভালোই লাগতেছে, নতুন আসছি তো, তাই একটু সময় লাগবে অ্যাডজাস্ট হতে সবার সাথে। তাই বলেন? আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা আর আমি আছি, আর কেউ নাই। আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা আর একটা ছোট ভাই আছে। আচ্ছা, আপনার কোনো ভাই বোন নাই? না, আমার কোনো ভাই বোন নাই। আসলে মা বাবা আমাকে অনেক ভালোবাসে, তাই তারা চায় নাই যে আমার আদর যত্ন কমতি হোক, তাই আমার আর কোনো ভাই বোন নেওয়ার চিন্তাই করেন নাই। তাহলে তো আপনি অনেক লাকি। আপনার মা বাবা অনেক ভালোবাসে আপনাকে, তাই না? হ্যাঁ, অনেক ভালোবাসে। আমার কষ্ট হবে বলে চাকরিটাও করতে দিতে চায় না। বাবা নাকি পারবে সংসার চালাতে, আমি ওদের অনেক কষ্ট করে বুঝিয়ে তারপর চাকরিটা করতেছি। আপনি অনেক লাকি। সত্যি এরকম কয়জনের মা বাবা ভালো হয়? কেন, আপনার বাবা মা আপনাকে ভালোবাসে না? হ্যাঁ বাসে, বাট বাবা একটু শাসনের উপরে রাখে। তাই নাকি? ভালো। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? ওকে, নো প্রবলেম, ফ্রেন্ডস। থ্যাংক ইউ। আর কোনো কাজ না বুঝলে আমাকে বলবেন, আমি হেল্প করব। আর আমরা তুমি করে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তারপর নীলার সঙ্গে আরো কিছু কথা বলতে বলতে হঠাৎ চোখ গেল পিছনে। পিছনে তাকিয়ে দেখি নিধি রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি নীলাকে ইশারা করে বুঝিয়ে দিলাম পেছনে তাকাতে। আমার কথা মতো নীলা পেছনে ফিরে নিধিকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো। আর আমি তো ভয়ে শেষ। নিধি আমাকে নিষেধ করেছিল যাতে কোনো মেয়ের সাথে কথা না বলতে। এখন না জানি আমার সাথে কি রকম ব্যবহার করে। তারপর নিধি নীলাকে বলল, মিস নীলা, আপনি এখানে কি করছেন? নীলা নিধির কথা শুনে আমতা আমতা করে উত্তরে আসলে ম্যাম, হৃদয়ের সাথে একটু পরিচিত হতে আসলাম। কাজ ফেলে গল্প করতে আপনাকে মাসে মাসে বেতন দিয়ে এখানে রাখা হয় নাই, অ্যাম আই রাইট? জি ম্যাম। তো এখানে কি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে হৃদয় সাহেবের সাথে গল্প করবেন নাকি কাজ করবেন? জি ম্যাম, যাচ্ছি। নেক্সট টাইম যেন আর কাজ ফেলে রেখে কারোর সাথে গল্প করতে না দেখি। আবার যদি দেখি, আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, মনে থাকে যেন। জি ম্যাম, মনে থাকবে। এটা বলে নীলা তার ডেস্কে চলে গেল। আর আমি এতক্ষণ তাদের কথাই শুনতেছি। নীলা চলে যাওয়ার পর নিধি আমার দিকে রাগি চোখে তাকালো। তারপর নিধি আমাকে তার কেবিনে যেতে বললো। আর আমি তো ধরে ফেললাম যে নিধি আমাকে কেন কেবিনে ডাকলো। আরে ভাই, সাইজ করার জন্য। তারপর ভয়ে ভয়ে নিধির ক্যাবিনের সামনে গেলাম। গিয়ে দেখি নিধি মাথায় হাত দিয়ে বসে আছে। তারপর আমি বললাম, ম্যাম আসতে পারি? হ্যাঁ, আসেন। তারপর নিধির সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর নিধি আমাকে বলে উঠল,
বা মিস্টার হৃদয়, অফিসে আসতে না আসতেই মেয়েদের পটানো শুরু করে দিলেন। ম্যাম, আপনি ভুল বুঝতেছেন। আসলে নীলা আমার সাথে কেমন আছি আর কাজের কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে চাইছিল। জাস্ট শাট আপ মিস্টার হৃদয়। আমি আপনাদের সব কথা শুনেছি, আর মিথ্যা কথা বলবেন না। আর আমি আপনাকে কালকে বলে দিছি যে কোনো মেয়ের সাথে যেন আপনাকে না দেখি, আর আপনি আসতে আসতে শুরু করে দিছেন। আর আপনার থেকে এটা ছাড়া আর কি আশা করা যায়? আর শুনে রাখেন, দয়া করে আমার সাথে যেটা করেছেন সেটা অন্য মেয়ের সাথে করবেন না। এইটা আমার রিকোয়েস্ট। এসব বলতে গিয়ে নিধির চোখে পানি দেখলাম। এটা দেখে আমার খারাপ লাগলো। তারপর বললাম, নিধি, তুমি আবার আমাকে ভুল বলছো, আর সেই দিনের ঘটনা সব মিথ্যা, আর বিনা কারণে তুমি নিজেই কষ্ট পাচ্ছ আর আমাকেও ভুল বলছো। সত্যিটা যেদিন জানবে সেদিন নিজেকে খুব ছোট মনে করবে, আর সেটা খুব তাড়াতাড়ি দেখবে। ভুলে যাবেন না আমি আপনার বস, তাই ম্যাম বলে ডাকবেন। আর ভুল আমি করছি না, ভুল করছেন সেই দিন যেদিন আমি আপনাকে ভালোবাসি কথাটা বললাম। আর কি বললেন? আমি নিজেকে ছোট মনে করব? কখনো না। আমি যা জানার জেনে গেছি, নতুন করে কিছু জানার নাই। না, কিছু না, তুমি সব ভুল জানো। কথাগুলো একটু বড় করে বললাম। মিস্টার হৃদয়, ভদ্রতা বজায় রাখুন। এটা আপনার ভাষা না যে বড় করে কথা বলবেন। আর আমি এগুলো বলার জন্য এখানে আপনাকে ডাকি নাই। যে জন্য রাখছি সেটা হলো, আমার হাতে একটা ফাইল ধরিয়ে দিয়ে বলল, এই ফাইলটা আমাকে লাঞ্চের আগে কমপ্লিট করে দিবেন। ম্যাম, এটা কি করে করব? এটা করতে তো অনেক সময় লাগবে। কিভাবে করবেন সেটা আমি জানি না, আর লাঞ্চের আগে যেন ফাইলটা কমপ্লিট পাই। আমি আর কোনো কথা শুনতে চাই না। তারপর আর কি করার, ফাইলটা নিয়ে নিধির ক্যাবিন ত্যাগ করলাম। তারপর ফাইল নিয়ে নিজের ডেস্কে বসা মাত্রই নীলা আসলো। তারপর এসে বলল, হৃদয়, ম্যাম তোমাকে কেবিনে নিয়ে গিয়ে কি বললো? কি আর বলবে, কিছুক্ষণ ঝাড়ি মারলো আর ফাইলটা দিল, আর বলল দুপুরে লাঞ্চের আগেই শেষ করতে। কি বলছো এসব? এই ফাইলটা তুমি কিভাবে শেষ করবে? এটা তো তুমি বুঝবে না। আমাকে দাও, আমি করে দিচ্ছি। তার দরকার হবে না ম্যাম, জানতে পারলে তোমার চাকরি থাকবে না, আমি পারবো। ম্যাম জানতে পারবে না, দাও আমাকে। তুমি এটা বুঝবে না। আর আমি পারবো, তুমি এখন এখান থেকে যাও। ম্যাম দেখলে দুজনের চাকরি ছাড়তে হবে। এটা বলেই নীলাকে পাঠিয়ে দিলাম। তারপর ফাইলটা খুলে দেখলাম। ফাইলটা দেখে মাথা চক্কর দিয়ে উঠলো। কিছুই বুঝতে পারতেছি না কি করব। এদিকে নীলার কাছে হেল্প নিতে পারতেছি না। এভাবে অনেকক্ষণ ফাইলটা ঘাটাঘাটি করে অনেক কষ্ট করে কাজটা করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর গড়িয়ে গেল। দুপুরের খাবারটাও খেতে পারলাম না। তারপর কাজ শেষ করে খেতে চলে গেলাম। তারপর খাওয়া শেষ করে এসে নিজের ডেস্কে বসে পড়লাম। বসা মাত্রই পিয়ন চাচা এসে বলল, ম্যাম আপনাকে ডাকতেছে। তারপর ফাইলটা হাতে নিয়ে নিধির ক্যাবিনের দিকে গেলাম। নিধির ক্যাবিনের সামনে এসে বললাম, ম্যাম আসবো? আপনি নাকি ডেকেছেন আমাকে? হ্যাঁ, আসুন। হ্যাঁ, আপনাকে ডেকেছি তার কারণ, সকালে একটা আপনাকে ফাইল দিছি। এটা দুপুরের আগে শেষ করে দেওয়ার কথা ছিল, কিন্তু এখন বাজে 3টা। তো এখন কি ফাইলটা শেষ হয়েছে? জি ম্যাম, হয়েছে। তারপর আমি ফাইলটা নিধির হাতে দিলাম। তারপর নিধি ফাইলটা হাতে নিয়ে যা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তারপর হঠাৎ নিধি যা করলো তা আমি ভাবতেও পারি নাই। নিধি ফাইলটা দেখতেছিল, কিন্তু হঠাৎ করে নিধি আমার মুখের উপর ছুঁড়ে মারলো। ফাইলের কোণা আমার ঠোঁটের উপর পড়ায় আমার ঠোঁটের কিছু অংশ কেটে যায়, যার ফলে রক্ত বেরিয়ে আসে। আর নিধি সেদিকে চোখ না দিয়ে বলতে লাগলো, এটা কাজ করেছেন নাকি আর কি করেছেন? ফাইলটা এত কাটাকাটি করলেন কেন? জানেন এই ফাইলটার দাম কত? যার দাম দিয়ে আপনার পুরো ফ্যামিলিকে সহ কিনলেও সমান হবে না। ম্যাম আসলে একটু ভুল হয়েছে, তাই কাটাকাটি হয়েছে। ভুল হবে কেন? মেয়েদের সাথে তো কথা বলতে তো ভুল করেন না, খুব সুন্দর করে কথা বলেন। কাজের বেলায় কেন ভুল হয়? সরি ম্যাম, আর হবে না। আসলে আমি বুঝতে পারি নাই তাই। ছুটির আগে যেন আমি আবার ফাইলটা ঠিক মতো পাই। কিভাবে করবেন জানি না। আর ফাইলটা যদি না হয় তাহলে কোম্পানির অনেক লস হবে। তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো না, মনে রাখবেন। ঠিক আছে ম্যাম। আমি বের হওয়ার পর নিধি বলতে লাগলো, এখন সব শুরু মিস্টার হৃদয়। আমাকে ঠকানোর প্রতিশোধ আমি তো নিব আপনার কাছ থেকে। নিজের থেকেও বেশি ভালোবাসতাম আপনাকে, আর আপনি আমাকে ঠকালেন। তারপর সেখান থেকে ফাইলটা হাতে নিয়ে নিধির ক্যাবিন থেকে বেরিয়ে বললাম। তারপর নিজের ডেস্কে এসে বসলাম আর ভাবতে লাগলাম, একসময় যে মানুষটা আমি একটু ব্যথা পেলে আমার আগে নিজেই কান্না করতো, আজ সেই মানুষটা আমার শরীর থেকে রক্ত ঝরতে দেখেও মুখ তেলেও তাকায় নাই। এইসব ভাবতে লাগলাম। তারপর আবার কাজে মন দিলাম।
নিধি বলেছে ছুটির আগে কাজটা শেষ করতে। তারপর ছুটির 20 মিনিট আগে কাজটা শেষ করলাম। তারপর আবার ফাইলটা হাতে নিয়ে নিধির ক্যাবিনে আসলাম। এসে তারপর ফাইলটা নিধির হাতে দিলাম। তারপর নিধি ফাইলটা দেখতে লাগলো। কিছুক্ষণ পরে নিধি ফাইলটা দেখা শেষ করে আমাকে বলল, হ্যাঁ, এখন ঠিক আছে। আর এখন থেকে দেখে শুনে কাজ করবেন। ঠিক আছে ম্যাম। একটা প্রশ্ন করতে পারি আপনাকে? আরে ম্যাম, এতে পারমিশন নেওয়ার কি আছে? আমি তো আপনার অফিসের কর্মচারী। তবুও আপনার পার্সোনাল বিষয়ে প্রশ্ন করব, তাই পারমিশন দিলাম। না ম্যাম, সমস্যা নেই, বলতে পারেন। থ্যাঙ্কস। তো আপনার জিএফের খবর কি? মানে আপনার অসফিয়া আর কি এখনো আছে, নাকি আমার মতো কি ওকেও ঠকালেন? আসপি অবস্থে সেই মেয়েটা, যে মেয়েটা নিধিকে ভুল বুঝিয়ে আলাদা করে দিছে। কি বলছেন আপনি? আমার কোনো জিএফ নাই। আর একজন ছিল, সেই কখনো আমাকে বিলিভ করার চেষ্টাও করে নাই। করলে হয়তো আজ দুজন আলাদাই হতে পারতাম না। বাহ বাহ বাহ, আপনার তো প্রশংসা করতে হবে। প্রথমে আমি, তারপর আসফিয়া ঠকালেন, আর এখন বলতেছেন আপনার কোনো জিএফ নাই? নাকি আমার অফিসের নীলাকে বলবেন ভাবছেন? কি বলছেন ম্যাম এগুলো? আমি কেন নীলাকে জিএফ বানাবো? শি ইজ মাই ফ্রেন্ড, দ্যাটস ইট। আর কিছু নাই আমাদের মধ্যে। আপনাকে আমি ভালো করে চিনি। আপনাদের মতো ছেলেদের থেকে আর বেশি কিছু আশা করা যায় না, এটাই আশা করা যায়। ম্যাম শোনেন, একটা রিলেশন ট্রাস্ট থাকা দরকার, যেটা আপনার মধ্যে কখনোই ছিল না। থাকলে 1.5 বছর রিলেশনকে ছুঁড়ে ফেলে দিতেন না। নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম আপনাকে, আর ভালোবাসতাম। আর আপনি কি করলেন? আমাকে ঠকালেন, যেটা আমার চোখের সামনে প্রমাণ দিলেন। আমি আপনাকে কখনো ঠকাই নাই। অনেক সময় চোখের দেখা ভুল হয়, যেটা আপনি করতেছেন। ব্যাস, আর মিথ্যা কথা শুনতে চাই না আপনার। আপনি এখন আসতে পারেন। থ্যাংকস ইউ ম্যাম, বাই। তারপর সেখান থেকে ডেস্কে এসে সবকিছু গুছিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর রিক্সা করে বাড়ির সামনে চলে আসলাম। রিক্সা ভাড়া দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে পড়লাম। তারপর খাবার টেবিলে গেলাম। মা এসে ডেকে গেছিল। খাবার টেবিলে বসা মাত্রই বাবা জিজ্ঞাসা করল, কি রে বাবা, তোর ঠোঁট কাটলো কিভাবে? কথাটা শুনে ঠোঁটে হাত দিলাম। সত্যিটা বললে বাবা আমাকে আর চাকরি করতে দিবে না। তারপর আমি বাবাকে বললাম, আসলে বাবা হয়েছে কি, গাড়িতে লেগে কেটে গেছিল। দেখে শুনে যাবি তো বাবা, কি দরকার ছিল চাকরি করার? আমি তো এখনো বেঁচে আছি। না, আমার কোনো সমস্যা হচ্ছে না। তারপর আমাদের কথার মাঝখানে মা বলে উঠলো, বাবা, আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে, এটা তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। তুই তো কোনোদিন 1 গ্লাস পানি নিজের হাতে নিয়ে খাস নাই। আসলে মা বাবা কখন আমাকে কোনো কাজ করতে দিত না, সব সময় বাবা করতো। তোমরা আমাকে নিয়ে অযথা টেনশন করতেছো, আমি একদম ঠিক আছি। তারপর আরো অনেক কথা বলতে বলতে খাবার শেষ করলাম। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। তারপর নিধির কথা ভাবতে লাগলাম। তারপর নিধির কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আসলে নিধির সাথে আমার ব্রেকআপ হওয়ার পর থেকে প্রতি রাতেই নিধির কথা ভেবে ভেবে চোখের পানি দিয়ে বালিশ ভিজিয়ে ফেলি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি মনেই নাই। ঘুম ভাঙলো পরের দিন সকালে। তারপর উঠে ফিরে শুয়ে রেডি হয়ে খাবার টেবিলে গেলাম। তারপর নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিসের গেটের সামনে এসে শুনতে পেলাম কে যেন আমাকে ডাকতেছে পেছন থেকে। তারপর পেছন ফিরে দেখলাম আবির ভাই আর সাথে আসিফ ভাইও। তারপর আবির ভাই আমাকে বলতে লাগলো, কেমন আছেন হৃদয় ভাই? দিনকাল কেমন যাচ্ছে আপনার? জি আবির ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আমার দিনকাল ভালোই যাচ্ছে। হ্যাঁ, আমিও ভালো আছি। আপনাকে দেখে সবসময় কাজ করতে থাকেন। ম্যাডাম কি আপনাকে কাজ বেশি দিতেছে নাকি? আরে না ভাই, এমনি নতুন জয় করেছি, তাই একটু মিলিয়ে নিতে কষ্ট হয়েছে আর কি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমাদের কথা মাঝখানে আসিফ ভাই বলে উঠলো, কেমন আছেন ভাই? জি ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাই, ভালো আছি কোনো রকম। আসলে আসিফ ভাই একটু কথা কম বলে। তারপর তাদের দুজনের সাথে কথা বলতে বলতে অফিসে ঢুকে পড়লাম। তারপর নিজের ডেস্কে গিয়ে বসে পড়লাম। বসার পরে কিছু কাজ ছিল, এগুলো করতে লাগলাম। কিছুক্ষণ পরে নীলা আসলো। এসেই বলতে লাগলো, কেমন আছো হৃদয়? কাজ কেমন চলতেছে? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো কোনো রকম চলতেছে। আমিও ভালো আছি। কালকে দেখলাম তুমি ম্যাডামের রুম থেকে মুখ কালো করে বের হয়েছো। ম্যাডাম কি তোমাকে কিছু বলেছে? আসলে ম্যাডামের রুমের পাশে নীলার ডেস্ক। আমি নিধির ক্যাবিন থেকে মুখ কালো করে বের হয়েছিলাম, সেটা নীলা খেয়াল করছে। আরে না, ম্যাম কেন আমাকে কিছু বলবে? আসলে একটা কাজ বুঝছি না, এটা বুঝে নিতে গেলাম। আর কাজ বুঝতেছি না, তাই মন খারাপ ছিল। আরে এতে মন খারাপ করার কি আছে? আস্তে আস্তে বুঝে যাবে।
তারপর আরো কিছু কথা বলে নীলা চলে গেল। আমি নীলার সাথে কথা বলছি, এটা নিধি তার ক্যাবিন থেকে খেয়াল করলো, আর এটা দেখে নিধুর প্রচুর রাগ হচ্ছিল। আর আমি মন দিয়ে কাজ করতে লাগলাম। তারপর পিয়ন চাচা এসে বলল নিধি আমাকে ডাকতেছে, আর আমি পিয়ন চাচাকে বললাম যে আমি যাচ্ছি। তারপর পিয়ন চাচা চলে গেল। কাজগুলো রেখে নিধির ক্যাবিনে যাওয়ার জন্য পা বাড়ালাম। তারপর নিধির ক্যাবিনের সামনে এসে বললাম, ম্যাম আসবো? হ্যাঁ আসেন। ম্যাম আমাকে কি ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, যে জন্য ডেকেছি এই নিন, এই ফাইলগুলো দেখেন আর এগুলো তাড়াতাড়ি শেষ করেন। ম্যাম এতগুলো ফাইল আমি কিভাবে শেষ করব? কিভাবে করবেন সেটা আমি জানি না, আমাকে কাজগুলো শেষ করে বুঝিয়ে দিবেন। ম্যাম তাই বলে বলতে দিল না, আমাকে থামিয়ে দিয়ে বলল, আর কিছু শুনতে চাই না, এখন আপনি আসতে পারেন। তারপর মন খারাপ করে ডেস্কে বসে আছি। আমাকে এভাবে বসে থাকতে দেখে আবির আসলো। তারপর আবির ভাই বলতে লাগলো, হৃদয় ভাই মন খারাপ নাকি? এভাবে বসে আছেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে ভাই আর বলিয়েন না, এইগুলো নাকি আমাকে আজকেই শেষ করতে হবে। কি বলছেন ভাই? এতগুলো ফাইলের কাজ আপনাকে শেষ করতে বললো? ম্যাম তো আমাদের সাথে এরকম কখনো করে নাই। আর আপনি তো নতুন, আপনাকে এত কাজ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা ভাই, ম্যাম কি আপনার উপর কোনো কারণে রেগে আছে? আরে ভাই নিধি ইচ্ছা করে আমাকে এতগুলো কাজ দিছে, আর কি জন্য রেগে আছে এটা জানলে আমাকে নিয়ে পুরো অফিসে ট্রোল করে যাবে। মনে মনে বললাম, না ভাই আমি তো এরকম কোনো কাজই করে নাই। তাইলে ম্যাম এভাবে শুধু শুধু কাজের চাপ দিতেছে কেন? জানি না ভাই। আচ্ছা আমাকে দেন, আমি করে দিচ্ছি। আর আমার কাজগুলো আপনি করে দেন, আপনি এত কাজ করতে পারবেন না। না ভাই আমি পারবো, সমস্যা নাই। আর ম্যাম জানতে পারলে আমার চাকরিও থাকবে না। আরে জানতে পারবে না, দেন আমাকে। তারপর আবির ভাইয়ের অনেক জোরাজোরিতে ফাইলগুলো এগিয়ে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে এসে আবির ভাই এসে তার ফাইলগুলো দিয়ে চলে গেল। এরপর আমি আবির ভাইয়ের ফাইলগুলো দেখে কাজ করতে লাগলাম। ফাইলগুলো বুঝতে পারছি, তাই কাজ করতে সমস্যা হয় নাই। কাজ করতে লাঞ্চের সময় পার হয়ে গেল। তারপর নীলা এসে ডেকে নিয়ে গেল। নীলার সাথে ক্যান্টিনে গিয়ে খাওয়া শেষ করে আসলাম। তারপর এসে আবার কাজ করতে লাগলাম। অফিস ছুটির 30 মিনিট আগে এসে আবির ভাই এসে ফাইলগুলো দিয়ে বলল, হৃদয় ভাই এই নেন, আর 2টা কাজ বাকি আছে। সমস্যা না, আমি করে নিতে পারবো। এই নেন আপনার ফাইল। শেষ করে ফেলেছেন? থ্যাংক ইউ ভাই। আরে থ্যাংক ইউ তো আমার বলা উচিত। আরে ভাই ঠিক আছে, সমস্যা নেই। আর আমরা তো ফ্রেন্ড, একসাথে কাজ করি, এটা কোনো ব্যাপার না। ভাই। তারপর আবির ভাই চলে গেল। তারপর আমি আবার কাজে মন দিলাম। কাজ করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ছুটির সময় শেষ হয়ে 10 মিনিট বেশি পেরিয়ে গেল। আর আমার এখনো কাজ শেষ হয় নাই। সবাই চলে গেছে, শুধু আমি আর নিধিই আছি। নীলা অবশ্য আমাকে ডাকতে আসছিল। আমি বলছি যে কাজ শেষ হবে, কিছুক্ষণ পরে যাব। এরপর আবার কাজ করতে লাগলাম। কাজ করতে করতে রাত 9টা বেজে গেছে। কাজ শেষ করে উঠতে যাব, তখন নিধি আসলো। নিধি এখনো যায় নাই। তারপর নিধি আমাকে বলল, আপনি এখন বাসায় চলে যান, বাকি কাজগুলো বাসা থেকে করে আনবেন। কাল সকালে এসে আমাকে ফাইলগুলো জমা দিবেন। না ম্যাম, কাজ শেষ। আমি আপনাকে ফাইলগুলো দিতে যাচ্ছিলাম, এই যে দেখেন। এখন না, কাল সকালে এসে আমাকে জমা দিবেন, তখন দেখব। এখন আপনি বাসায় যান। পরে সবকিছু গুছিয়ে অফিস থেকে বের হলাম। নিধি এখনো আসে নাই, হয়তো দারোয়ান চাচার সাথে কথা বলছে। তারপর গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু কোনো গাড়ি আসছে না। এভাবে অনেকক্ষণ যাওয়ার পর হঠাৎ একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। গ্লাস তোলা ছিল, তাই দেখতে পারি নাই। দেখলাম গাড়ির গ্লাসটা নিচে নামাচ্ছে। গাড়ির ভেতর যাকে দেখলাম তা দেখে তো আমি অবাক, কারণ গাড়ির ভেতর হচ্ছে নিধি। তারপর নিধি আমাকে বলল, গাড়িতে ওঠেন, আপনাকে বাসায় নামিয়ে দেই। সারাদিন অত্যাচার করে এখন করোনা করতে এসেছে, মনে মনে বললাম। তারপর নিধিকে বললাম, তার আর দরকার হবে না ম্যাম, আপনি চলে যান, আমি গাড়ি করে চলে যাব। এত রাতে গাড়ি পাবেন না, বেশি কথা না বলে গাড়িতে ওঠেন। এখন তো মাত্র 9:30 বাজে, ঢাকা শহরে এখনো গাড়ি চলাচল করতেছে। গাড়ি পেয়ে যাব, আপনি চিন্তা করবেন না, আমি চলে যেতে পারবো। আর আমি তো আবার ঠকবাজ, আপনাকে একা পেয়ে আবার আপনার খোঁজে করে ফেলবো, তাই আপনি চলে যান। শোনেন, আমি আমার অফিসে যে কোনো স্টাফ হলেই গাড়িতে তুলতাম, সো বেশি কথা শুনতে চাই না, গাড়িতে উঠে পড়েন। তারপর আর কি করার, নিধির জেদের কাছে হেরে গেলাম। নিধি একটু জেদি মেয়ে, যেটা সেটা করবেই। তারপর গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে সোজা সামনে বসে বললাম। তারপর নিধি গাড়ি ড্রাইভ করতেছে আর চোখে বারবার আমার দিকে তাকাচ্ছে।
আর আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি আর নিধির আর চোখে তাকানোর দিকে খেয়াল করছি মাঝে মাঝে। তারপর কিছুক্ষণ পরে বাসার সামনে এসে গাড়ি থামলো। নিধি আগে থেকে আমার বাসা চিনতো, অনেকবার আমার বাসায়ও আসছে। আর আমার আর নিধির রিলেশনের কথাও বাবা মা জানতো। আর এখন আর নিধির রিলেশন নাই এটাও জানে। আর নিধির সাথে আমার ঘটে যাওয়ার সব ঘটনা জানতো। তারপর গাড়ি থেকে নেমে নিধিকে ধন্যবাদ দিয়ে বাসার ভেতরে চলে আসলাম। আর নিধি গাড়ি নিয়ে চলে গেল। নিধির বাসা আমাদের বাসা থেকে গাড়িতে যেতে 20 মিনিট সময় লাগে। তারপর বাসার ভিতরে এসে দরজার কলিং বেল চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথেই মা দরজা খুলে দিল, হয়তো আমার জন্যই অপেক্ষায় থাকছে। তারপর দরজা খোলা মাত্রই মা বলল, কি রে বাবা, আজ এত দেরি হলো কেন? আসলে মা আজকে একটু কাজ বেশি ছিল, তাই ফিরতে দেরি হয়ে গেল। বাবা কোথায়? তোর বাবা রুমে আছে, তোর জন্য না খেয়ে বসে আছে। আমার জন্য কেন বসে আছো মা? তোমরা খেয়ে নিতে। কি যে বলিস না বাবা, তোকে ছাড়া কোনোদিন খাইছি? আসলে মা বাবা আমাকে ছাড়া কোনোদিন খায় না। কোথাও গেলেও আমার আগে খেত না, আমি খেলে তারপর খেত। আচ্ছা তুমি বাবাকে বলো আমি আসছি। খাবার টেবিলে আসতেই বললো। আমি ফ্রেশ হয়ে আসতেছি। তারপর ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে আসলাম। তারপর খাবার খেয়ে এসে রুমে চলে আসলাম। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। শোয়ার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে যথাসময় অফিসে চলে আসলাম। এভাবেই চলতে লাগলো দিন। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। নিধির অত্যাচার দিন দিন বাড়তেই চলছে। সবসময় কাজের চাপ আর নীলার সাথে কথা বলতে দেখে নিধির মাথা আরো বেশি গরম হয়ে যায়। আর মাসের ভিতর 20 দিন রাতে দেরি করে বাইরে যেতে হয়, কারণ সবসময় কাজ আমাকে বেশি দেয়। প্রথম কষ্ট হলেও পরে অভ্যাস হয়ে যায়। এই তো সেদিনের ঘটনা। নীলা আমাকে লাঞ্চ করার জন্য যাওয়ার কথা বলতে এসেছিল। আর নিধি সেটা দেখে ফেলে আর আমাকে তার ক্যাবিনে দেখে ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিল। আর বলল কাজ না করে কেন নীলার সাথে কেন কথা বলছি। সেদিন আমি মুখ ফুটে কিছু বলতে পারিনি, মুখ বুঝে সহ্য করলাম। এভাবে প্রতিদিন অফিসে এসে নিধির বকা, কাজের চাপ আর মাঝে মাঝে চর খেয়ে দিন কাটতে লাগলো। আর অন্যদিকে আমার ফ্যামিলির অবস্থা এখন অনেকটাই ভালো। বাবা এখন চাকরি করে না, আমার আয় দিয়ে খুব করেই চলে যায়। মা বাবা অনেক খুশিতে আছে, কিন্তু আমি নাই, কারণ এত কিছু চেয়েও নিধি আমাকে বুঝতে পেল না। আজও ভালোবাসি নিধিকে, আর প্রতি রাতে চোখ দিয়ে পানি ফেলিয়ে নিধির কথাই ভাবি। এভাবে চলতে লাগলো সময়। একদিন সকালে অফিসে নিধির ক্যাবিনের দিকে যাচ্ছিলাম। একটা ফাইলের ব্যাপারে বুঝতে পারছি না, তাই নিধির ক্যাবিনের সামনে এসে ঢুকতে যাব। এমন সময় আমাদের অফিসের কলিগ সাইদ ভাই আমার সামনে তার পা দিয়ে ল্যাং মেরে দিল। আর আমি গিয়ে সোজা নিধির গায়ের উপর পড়ে গেলাম। আসলে সাইদ ভাই নিধির ক্যাবিন থেকে বের হচ্ছিল। আর নিধি কি কাজের জন্য ক্যাবিন থেকে বের হচ্ছিল? আসলে সাইদ ভাই মনে হয় নিধিকে পছন্দ করে। আমি যখন কাজের জন্য নিধির ক্যাবিনে যেতাম তখন সাইদ ভাই আমার দিকে রাগি চোখে তাকাতো। আর নিধির পাশে তো আমাকে একদমই সহ্য করতে পারে না। অফিসের সবার সাথে ভালো সম্পর্ক থাকলেও সাইদ ভাই আমার সাথে কথাও বলতো না। তারপর আমি সোজা গিয়ে নিধির গায়ের উপর পড়ি। আর নিধি আমার শরীরের ভাব সহ্য করতে না পেরে দুজনে একসাথে ফ্লোরে পড়ে যায়। আর আমার ঠোঁট সোজা গিয়ে নিধির ঠোঁটের সাথে স্পর্শ হয়ে যায়। নিধি নিচে আর আমি উপরে। তারপর আমি তাড়াতাড়ি করে নিধির উপর থেকে উঠে দাঁড়াই, আর নিধিও দাঁড়িয়ে যায়। আর আমি নিধিকে সরি বলতে যাবো, তার আগেই নিধি আমাকে যা করলো তা দেখে তো আমি অবাক। সরি, আসলে ম্যাম, আসলে আমি ইচ্ছে করে আর বলতেই পারলাম না। তোর চরিত্র এত খারাপ আমি আগে জানতাম না। আমি মনে করতাম তুই শুধু ঠকবাজ, কিন্তু তুই আজকে প্রমাণ করে দিলি তোর চরিত্র খারাপ। ছি ছি, তোর একটু বিবেকে বাধা দিল না? আমি তোর বস, এইটা ভাবলি না? ম্যাম, আপনি যা মনে করছেন তা আসলে আমি যখন আপনার ক্যাবিনে যাচ্ছিলাম তখন সাইদ ভাইয়ের সাথে নিধি আমাকে থামিয়ে দিয়ে বলল, এখন আবার মিথ্যা বলবি তাই না? তুই কি মনে করেছিস তুই মিথ্যা বলবি আর আমি বিশ্বাস করব? তোকে আমি ভালো করে চিনি। এখন আমার চোখের সামনে থেকে চলে যা। ম্যাম, আমার কথাটা একবার শোনেন, একবার। তোকে আমি আমার চোখের সামনে থেকে যেতে বলছি। তোর কোনো কথা আমি শুনতে চাই না। যা এখন এখান থেকে। তারপর বাধ্য হয়ে সেখান থেকে ডেস্কে চলে আসলাম। আসার সময় দেখলাম সবাই ঘৃণার চোখে তাকিয়ে আছে, কিন্তু আমি তো কিছুই করিনি। আর সাইদ ভাই কেন আমার সাথে এমন করলো? সাইদ ভাই দিকে রাখিয়ে দেখি মুসকি মুসকি হাসতে আর আমার দিকে তাকিয়ে, আর আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। নিধি কিছু বিবেচনা না করে আমার সাথে এইরকম বিহেভ করতে পারলো। এতদিন এত অত্যাচার করলো, খারাপ লাগে না, কিন্তু আজকে আমাকে সবার সামনে ভেবে আমার চরিত্র নিয়ে কথা বললো। এতটা ঘৃণা করে আমাকে নিধি, এর চেয়ে কষ্ট আর কি হতে পারে?
এগুলো ভাবতে ভাবতে ডেস্কে চলে আসলাম। তারপরে এসে মাথা নিচু করে বসে আছি। সবাই আমার দিকে কেমন করে যেন তাকাই আছে। লজ্জায় কারো দিকে তাকাতেও পারছি না। নিধি আমার সাথে এমনটা না করলেও পারতো। এসব ভাবতেছি তখন আসিফ ভাই, নীলা, আবির ভাই আসলো আমার সামনে। তারপরে আবির ভাই বলতে লাগলো, হৃদয় ভাই, আপনি কি ইচ্ছে করে ম্যামের গায়ের উপর পড়েছেন নাকি অন্য কিছু? ঘটনা কি আমাকে খুলে বলেন তো। না ভাই, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে করিনি। আমি যখন ম্যাডামের ক্যাবিনে যাচ্ছিলাম তখন সাইদ ভাই ইচ্ছা করে আমার সামনে তার পা দিয়ে ল্যাং মারে, আর আমি টাল সামলাতে না পেরে ম্যামের গায়ের উপর পড়ে যাই। আর বলতে হবে না, বাকি সব আমরা দেখছি। এমনি আমিও খেয়াল করছি তুমি আসার পর থেকে সাইদ ভাই কিরকম ভাবে তাকিয়ে থাকি, আর আমরা তোমার সাথে কথা বলি তাই আমাদের সাথে ও তেমন কথা বলে না। আচ্ছা, ম্যাম বলল ম্যাম তোমাকে ঠকবাজ হিসেবে জানে, আর বলল তোমাকে ভালো করে চিনে। এটার মানে বুঝলাম না, তুমি আর ম্যাম কি কোনোভাবে পরিচিত? কথাটা শুনে কি বলবো বুঝতে পারছি না। এখন সত্যিটা বললে ভাববে আমি ম্যামের সাথে উল্টাপাল্টা কিছু করছি, আর আমি চাই আমার না নিধি রিলেশনের কথা জানো, তাইলে নিধির সম্মান নষ্ট হবে। অবশ্যই সবাই খারাপ ভাবে, আমি চাই না নিধিকে কেউ খারাপ মনে করুক, কারণ নিধি আমাকে ভালো না বাসলেও আমি নিধিকে ঠিক আগের মতোই ভালোবাসি। মনে মনে ভাবতে লাগলাম। আমি চুপ করে আছি দেখে নীলা বলতে লাগলো, কি হলো হৃদয়, বলো, ম্যাম আর তুমি একে অপরকে কিভাবে চিনো? কই আমি ম্যামকে চিনি না, শুধু ম্যাম আমার বস, এটাই জানি। তোমার চোখ মুখ বলে দিচ্ছে তুমি আর ম্যাডাম একে অপরকে চিনো। কি হলো বলো, ম্যাডাম আর তোমার সম্পর্ক কি? হৃদয় বলো সত্যিটা কি, আমরা সবাই সত্যিটা জানতে চাই। ম্যাডাম আর তোমার সম্পর্ক কি, আর একে অপরকে কিভাবে চিনো বলো। এতক্ষণ আমি চুপ করে আছি দেখে সবাই একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। তারপর আমি ওদেরকে বললাম নিধি আর আমার রিলেশন ছিল, সেই হিসেবে আমার একে অপরকে চিনি, কিন্তু এটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের রিলেশনটা ভেঙে যায়। আমার কথা শুনে সবার চোখ বড় বড় হয়ে গেছে। কেউ প্রস্তুত ছিল না আমার মুখে থেকে এই কথাটা শোনার জন্য। তারপর নীলা বলল, আর মানে নিধি ম্যাম তোমার এক্স গার্লফ্রেন্ড? হ্যাঁ, আজ থেকে 1 বছর 6 মাস আগে আমার নিধির রিলেশন ভেঙে যায় একটা কারণে। নিধির সাথে আমার সম্পর্ক 1.5 বছরের সম্পর্ক ছিল। কিন্তু কেন রিলেশনটা শেষ হয়ে গেল, আর কারণটা কি বলবেন? আমরা সবাই জানতে চাই। হৃদয় ভাই প্লিজ বলেন। হ্যাঁ হৃদয় বলো, আমরা শুনতে চাই কারণটা, যে কারণে তুমি আর নিধি ম্যাম আলাদা হয়ে গেছো। বলে আর লাভ কি হবে, না জানাটাই ভালো হবে, আর আমি চাই না অতীত মনে করে নতুন করে কষ্ট পেতে। হৃদয় ভাই প্লিজ, আমরা সবাই তোমার আর নিধি লাভ স্টোরি শুনতে চাই, আমরা সবাই রিকোয়েস্ট করতেছি, বলো। তারপর আর কি সবার জোরাজোরিতে বলতে বাধ্যই হলাম। হয়তো কষ্ট লাগবে, তবুও বলে নিজে একটু হালকা হব। তাইলে শোনেন। চলে গেলাম অতীতে। আজ থেকে 3 বছর আগে। তখন আমি ছিলাম অনার্স 4th বর্ষের ছাত্র। কলেজ ক্যাম্পাসের মাঠে আমার বন্ধু আইমান, সামি, আরশি, সাদিয়া আড্ডা দিছি। এমন সময় আমার চোখ গেল কলেজের গেটের দিকে। তাকিয়ে দেখলাম একটা মেয়ে কলেজের ভেতরে আসতে লাগলো। মেয়েটাকে তো আমি দেখে অবাক হয়ে গেলাম। মায়াবী চেহারা, ঠোঁটে গোলাপি লিপস্টিক আর গাঢ় কাজল দেওয়া। মেয়েটাকে দেখে আমি প্রথম দেখায় ভালো লাগা কাজ করে, মনের ভেতর এক অজানা মায়া কাজ করছে মেয়েটাকে দেখে, যা আমি কলেজে কোনো মেয়েকে দেখে এই ফিলিংসটা হতোই না। যদিও অনেক মেয়ে আমাকে প্রপোজ করেছিল, কিন্তু তাদের প্রতি কখনো আমার এরকম ফিলিংস আসে নাই। যারা আমাকে প্রপোজ করছে তাদের ভেতর শুধু একটা মেয়ে আমার পেছনে পড়ে থাকতো, আমার ক্লাসমেট আসফিয়া। ওকে বারবার রিজেক্ট করে দেওয়ার পরও সেই আমার পেছনে পড়েই থাকতো, আর বাকি মেয়েরা 1 দিন 2 দিন পিছনে পড়ে থেকে নিজ থেকে চলে যায়। কিন্তু আসফিয়া ছিল বাকিদের চেয়ে আলাদা। যদিও আসিয়া দেখতে সুন্দর, তবুও ওর প্রতি আমার কোনো ফিলিংস ছিল না, শুধু ওকে আমার ফ্রেন্ড মনেই করতাম। তারপর সেই দিন মেয়েটাকে আর দেখতেই পেলাম না। যখন আসছিল তখন দেখছি, আর দেখি নাই। আমার বন্ধু আইমান, সানি, আরশি, সাদিয়াকে খুলে বললাম। তারা আমার কথা শুনে অবাক, কারণ আমি নিজ থেকে বললাম যে আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে। সবাই মিলে একসাথে অনেক খুঁজলাম, কিন্তু পেলাম না, কোথাও পেলাম না। সেদিন আর ক্লাস করিনি। তারপর সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রাতে শুয়ে মেয়েটার কথাই ভাবছিলাম। শুধু মেয়েটার চেহারা আমার সামনেই ভাসতেছে। আমার কথার মাঝখানে নীলা বলে উঠল, হৃদয়, মেয়েটা কি নিধি ম্যাম ছিল? ও হ্যাঁ, এই মেয়েটাই নিধি ছিল। তারপর আবার বলতে শুরু করলাম। সেদিন রাতে মাঝরাতে ঘুমাইছিলাম। মেয়েটার কথা ভাবতে কখন যে ঘুমাই গেছি মনে ছিল না। পরের দিন সকালে আবার কলেজে চলে গেলাম।
তারপর আইমান, সানি, আরশি, সাদিয়াকে নিয়ে আবার মেয়েটার আসার অপেক্ষায় করছি, কিন্তু মেয়েটা এখনো আসতেছে না। আমার চোখ গেটের দিকে, আর বাকি সব হারামির অবাক চোখে আমার দিকেই তাকিয়ে আছে। তারপর আইমান আমাকে বলল, রিয়াদ, তুই কোন মেয়েকে দেখে পাগল হয়ে গেছিস? কাল পর্যন্ত একটা অচেনা মেয়েকে নিয়ে পড়ে আছিস, নাম ঠিকানা কিছুই জানিস না। আমার মনে হয় তুই ভুল দেখেছিস, এখন পর্যন্ত মেয়েটা আসার নাম নাই। না রে, আমি ঠিক দেখেছি, মেয়েটা গতকাল এই সময় কলেজ এসেছিল। তখন আরশি বলল, এই সময় আসলে এখনো পর্যন্ত আসছে না কেন? হয়তো তুই ভুল দেখেছিস। বাদ দে মেয়েটার কথা, আমরা তোর জন্য অন্য মেয়ে দেখবো। এখন চল, ক্লাসের সময় হয়ে গেছে। না রে, আমার বিশ্বাস মেয়েটা আসবে, আমার এই মেয়েটাকেই লাগবে। তোরা চলে যা, আমি পরে যাব। তখন আমার ফ্রেন্ড বলল, আরে তুই মেয়েটার কিছুই জানিস না, তাইলে মেয়েটাকে খুঁজবি কি করে? শুধু শুধু এখানে দাঁড়িয়ে না থেকে এখন চল, পরে আমরা সবাই খুঁজে বের করব। যেহেতু এই কলেজে পড়ে, তাইলে খুঁজে পাবো। এখন চল। আরে বললাম তো, তোরা যা, আমি পরে যাব, মেয়েটা আসবে দেখিস। তখন আমার ফ্রেন্ড সানি বলল, হৃদয়, তোর মাথা খারাপ হয়ে গেছে? মেয়েটা যদি আসতো তাইলে এতক্ষণে চলে আসতো। হয়তো আজকে আসবে না, কাল আমরা সবাই আবার অপেক্ষা করব। ঠিক আছে দোস্ত, এখন চল, ক্লাসে সময় হয়ে গেছে। এখন না গেলে পরে দেরি হলে ক্লাস করতে পারবো না। আচ্ছা ঠিক আছে চল। আর বলতে পারলাম না, হঠাৎ চোখ গেল কলেজের গেটের দিকে। এতক্ষণ এদের সাথে কথা বলছি, তাই গেটের দিকে চোখ ছিল না। সবাই ক্লাসে যাওয়ার জন্য পা বাড়ালো, আর আমি থেমে গেলাম। সবাই আমরা দাঁড়িয়ে গেছি দেখে আইমান বলল, কিরে, তোর আবার কি হলো? দাঁড়িয়ে গেলি কেন? মেয়েটা। কোন মেয়েটা আর কোথায় মেয়েটা? হাতের আঙুল দিয়ে কলেজের গেটের দিকে দেখিয়ে দিলাম। সবাই আমার হাতের ইশারা পেয়ে গেটের দিকে তাকালে, আর আমি হাঁ করে তাকিয়ে আছি মেয়েটার দিকে। তারপর মেয়েটা আমাদের সামনে দিয়ে চলে গেল তাড়াহুড়া করে। মেয়েটা চলে যাওয়ার পর সাদিয়া বলে উঠল, হৃদয়, তুই এই মেয়েটাকে কালকে দেখেছিস নাকি? হ্যাঁ, এই মেয়েটা, কালকের মেয়েটা। তোরা থাক, আমি দেখে আসি মেয়েটা কোন ইয়ারে পড়ে। তারপর আমি পা বাড়াতে যাবো, এমন সময় সাদিয়া আমাকে আটকে দিয়ে বলল, তোকে আর কষ্ট করে খুঁজতে হবে না, মেয়েটাকে আমি চিনি। কি, তুই চিনিস? তাহলে আমাকে বললি না কেন? আমি কখন থেকে মেয়েটা দেখার জন্য পাগল হয়ে আছি। আরে আমি জানি নাকি তুই নিধির জন্য পাগল হয়ে গেছিস? আর মেয়েটাকে তো আমরা কেউ দেখতে পাইনি কালকে। আসলে নিধিকে দেখে আমি ওর দিকে হাঁ করে তাকিয়েছিলাম। তারপর যখন চলে গেল তখন সবাইকে নিধির কথা বললাম, তাই। আচ্ছা বাদ দে, আগে বল মেয়েটাকে তুই কিভাবে চিনিস? এইবার আরশি বলল, আরে হারামি, ওর নাম হচ্ছে নিধি, আমাদের সাথে একসাথে পড়ে, নতুন আসছে। আর যেদিন অ্যাডমিশন নিয়েছে সেদিন তুই আসিস নাই, তাই তুই দেখতে পাসনি। কালকে নিধি ক্লাস করতে আসছিল, কিন্তু তোর জন্য ক্লাস করতে পারে নাই। যদি করতাম তাহলে কষ্ট করে খুঁজতে হতো না, কালকে পেয়ে যাইতি। আর নিধির সাথে আমার আর সাথের ফ্রেন্ডশিপ হয়েছে, তুই চিন্তা করিস না, আমরা আছি। নিধিকে তোর সাথে লাইন করিয়ে দেবো। তবু তুই পাগলের মতো না করে একটু শান্ত হয়ে থাক। ঠিক আছে, তোরা যা বলবি তাই করবো, কিন্তু আমার নিধিকে দরকার। তখন আরমান বলল, ওই হারামি, এটা কি শপিং মল পাইছিস? যেটা তোর দরকার হবে নিয়ে নিবি। আগে মেয়েটার সাথে কথা বল, তারপর আস্তে আস্তে লাইন হয়ে যাবে। আমরা তোর পাশে সব সময় আছি, আর তোকে সব ধরনের হেল্প করব। কিন্তু তোর আর নিধির লাইন হয়ে গেলে আমাদের বড় করে পার্টি দিতে হবে। আচ্ছা সব দেবো, এখন চল, ক্লাস শুরু হয়ে যাবে। তখন সানি বলল, শালা, এতক্ষণ সবাই মিলে বেঁধে নিয়ে যেতে পারছি না, এখন নিজে যাওয়ার জন্য লাফাচ্ছিস? আবেহালা, পরে যা বলার বলিস, এখন চল। তারপর সবাই মিলে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখি নিধি প্রথম টেবিলে আছে, তাই আমি, আইমান, সানি ওর সোজাসুজি বসে পড়লাম। আর সাদিয়া আরশি নিধির পাশে গিয়ে বসলো। সবাই অবাক, কারণ আমরা পেছনে ছাড়া সামনে বসি না। তারপর স্যার আসলো, কিছুক্ষণ পরে পড়া শুরু করলো। সবাই পড়ায় মনোযোগী, আমি ছাড়া। আমি নিধির দিকে তাকিয়ে আছি। বেশ কয়েকবার নিধি খেয়াল করলো ব্যাপারটা। যখন নিধির সাথে চোখাচোখি হয় তখন আমি অন্যদিকে চোখ সরাই ফেলি। এভাবে সবগুলো ক্লাস শেষ করলাম। আর আমি সবগুলো ক্লাসের সময় নিধির দিকে তাকাইছিলাম। ক্লাসে সবাই অবাক, কারণ আমরা কখনো সবগুলো ক্লাস একসাথে করি নাই, আর পেছন ছাড়া কখনো সামনেই বসি নাই। স্যাররাও রীতিমতো অবাক, কিন্তু কিছুই বললো না। তারপর ক্লাস শেষ করে বের হলাম। সাথে আইমান, সানি, নিধি, আরশি, সাদিয়া এখনো বের হয়নি। তারপর আমরা মাঠে গিয়ে সাদিয়া, আরশি, নিধিদের জন্য অপেক্ষা করতে লাগলাম। অন্যদিকে সাদিয়া, নিধি, ক্লাস শেষ হয়ে গেছে, চল এখন বের হই। আর আমার কিছু বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিব আর আড্ডা দিব। না রে,
আজকে আর হবে না, বাড়িতে যেতে হবে। বাড়িতে আজকে মেহমান আসবে, তাই কালকে থেকে তোদের সাথে আড্ডা দিব। আচ্ছা ঠিক আছে, আড্ডা দিতে হবে না, আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিব। আচ্ছা চল। এদিকে আমি আয়মানকে বললাম, আয়মান ওরা তো এখনো আসছে না কেন? শাকচুনিগুলো সব একসাথে মারা গেল নাকি? ওই চুপ কর, আসবে তো, এরকম ধৈর্য হারায় ফেললে হবে? তারপর দেখলাম শাকচুনি 3টা একসাথে আমাদের দিকে আসতেছে। এসে আমাদের সাদিয়া বলল, ওই আইমান সানি, এ হচ্ছে নিধি, আমার আর আরশির বেস্ট ফ্রেন্ড। শাকচুন্নি আমার নাম বললো না কেন? তখন আয়মান নিধিকে বলল, হাই, আমি আয়মান। হাই, আমি নিধি। হাই, কেমন আছেন? আমি সানি। হ্যালো, ভালো। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। তারপর আরশি নিধিকে বলল, নিধি, এ হচ্ছে আমাদের ফ্রেন্ডের সবচেয়ে ভালো এবং মেধাবী ছাত্র হৃদয়। আমাকে দেখিয়ে। হাই। হ্যালো। এই মেয়েটার কি হলো আবার? সবার সাথে হাসি দিয়ে কথা বলতেছে আর আমার সাথে কথা বলছে মুখ ঘুরিয়ে। মনে মনে বললাম। তারপর নিধি আরশিকে বলল, কেমন ভালো তা জানি, ক্লাসে হাবলার মতো মেয়েদের দিকে তাকিয়ে থাকে। ওর কথা শুনে লজ্জায় পড়ে গেলাম। তখন আরশি নিধিকে বলল, আসলে তুই যা ভাবছিস তা নয়, তোকে আজকে প্রথম দেখছে তাই হয়তো। বাদ দে, আমি যাই রে, পরে কথা হবে। বাড়িতে যেতে দেরি হলে বাবা বকা দিবে। আচ্ছা যা, কালকে দেখা হবে। হ্যাঁ। তারপর নিধি চলে গেল আর আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। তারপর সাদিয়া বলল, ওই হারামি, ওর দিকে ক্লাসে এভাবে তাকিয়েছিলি কেন? এখন নিধি ভাবে তুই সব মেয়েদের দিকে তাকিয়ে থাকিস। কি করবো বল, চোখের সামনে থাকলে তো চোখ এমনি চলে যায়। আর ওকে তো খুব ভালোবাসি রে। ওই আগে নিধিকে লাইনে আনতে হবে, তারপর নয় তাকিয়ে থাকিস। এখন ওর সাথে কথা বলে মন জয় কর, তারপর তোর লাইন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। পরের দিন সকালে ঘুম ভেঙে উঠে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজে এসে আয়মান, সানি, আরশি, সাদিয়া সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় সাদিয়া বলে উঠলো, ওই নিধি, এখানে আয়। সাদিয়ার কথা শুনে পেছন ফিরে দেখি নিধি আসতেছে। তারপর নিধি সাদিয়ার কথা শুনে আমাদের সাথে এসে বসে বলল। তারপর সবাই আড্ডা দিতে লাগলাম আর আমি নিধির দিকে তাকিয়ে আছি। কে কি বলছে তার দিকে মন নাই, শুধু নিধির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। নিধি আমার এমন তাকিয়ে থাকা দেখে বিরক্ত হচ্ছে, সেটা আমি ভালো করে বুঝতে পারছি। আরশি আর আয়মান আমার ব্যাপারটা খেয়াল করছে। তারপর ক্লাসের সময় যখন হয়েছে তখন নিধি বলল, আচ্ছা এখন চলো সবাই ক্লাসে যাই, সময় হয়ে গেছে। তারপর সবাই ক্লাসে চলে গেলাম। তারপর সবগুলো ক্লাস শেষ করে বাইরে আসলাম। ক্লাসেও আমার সেম অবস্থা, ওই যে তাকিয়ে থাকা। তারপর সবাই আবার আড্ডা দিতে গেলাম মাঠে। কিন্তু নিধির নাকি আজকেও কাজ আছে, তাই নিধি সাদিয়া আর আরশিকে বলল, আরশি, সাদিয়া, সরি রে, আজকেও তোদের সময় দিতে পারছি না। আজকে নাকি মামারা আসবে, তাই বাড়িতে যেতে হবে। কিছু মনে করিস না দোস্ত, কথা দিচ্ছি কালকে থেকে প্রতিদিন তোদের সাথে আড্ডা দিব। আরে সমস্যা নাই, তুই যা, কালকে দেখা হবে, সাবধানে যাস। ওকে বাই। তারপর সবাইকে উদ্দেশ্য করেই বলল, আসি তাহলে, কালকে দেখা হবে। তারপর নিধি সেখান থেকে চলে গেল। নিধি যাওয়ার 2 মিনিট পর সবাইকে আমি বললাম, আমি যাই রে, আমার বাসায় কাজ আছে, মা তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে। তোর কি কাজ আবার? আরে নিধির পেছনে পেছনে যাওয়ার জন্য। এই রে শালা তো বুঝে গেল আমি তো নিধিকে ফলো করতে যাচ্ছি ওর বাড়ির ঠিকানা জানতে। তারপর কথা ঘোরানোর জন্য মিথ্যা বললাম। আরে তা না, আসলে আজকে নাকি নানুর বাড়ি থেকে মামারা আসবে, তাই যেতে বলছে। ডাহা মিশা কথা বললাম। আর মিথ্যা বলতে হবে না, যেখানে যাওয়ার জন্য ভাবছিস সেখানে যা। অল দি বেস্ট। তারপর মাথা চুলকাতে চুলকাতে তাদের বিদায় দিয়ে তাড়াতাড়ি করে বের হলাম। গেটের বাইরে এসে দেখি নিধি রিক্সা উঠলো, তাই আমিও আর দেরি না করে আরেকটা রিক্সা নিয়ে নিধিকে ফলো করতে লাগলাম। তারপর হঠাৎ রিক্সাটা একটা বিশাল বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো। তারপর নিধি রিক্সাটা ভাড়া দিয়ে বাড়িটার ভেতরে চলে গেল। তার মানে এটাই নিধির বাড়ি। নিধি ঢুকে যাওয়ার পর আমি রিক্সা থেকে নেমে বাড়িটার ভেতরে উকি দিয়ে দেখলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। তারপর নিজেকে মনে মনে সান্ত্বনা দিয়ে বললাম, যাক নিধির বাড়ির ঠিকানা জানা গেল। তারপর খুশি মনে বাড়িতে চলে আসলাম। এভাবেই কেটে গেল 2 মাস। এই 2 মাসে নিধির দিকে তাকিয়ে থাকার, ক্লাস শেষে নিধির পেছন পেছন ফলো করা ছাড়া আর কোনো কথা বলার সাহস হয়ে ওঠে নাই। যদিও নিধি আমার সব ফ্রেন্ডের সাথে কথা বলে, কিন্তু আমার সাথে কথাই বলে না। আর আমিও সাহস করে কথা বলার চেষ্টাও করি নাই। আমার এই অবস্থা দেখে আমার সব হারামি বন্ধুরা আমাকে নিয়ে চিন্তায় আছে। যদিও নিধি মাঝে মাঝে ক্লাসে আমাদেরকে তাকায়, তবুও
আমার সাথে কথাই বলে না। হঠাৎ একদিন আমি ক্লাস করে বের হচ্ছিলাম, এমন সময় একটা মেয়েলি কণ্ঠ আমার কানে ভেসে উঠলো। তারপর আমি পেছনে ফিরে তাকালাম দেখার জন্য। পেছনে ফিরে দেখি নিধি আমাকে ডাকতেছে। আর এটা দেখে আমার ভয় করতে লাগলো, কারণ যে মেয়ে আমার সাথে কথাই বলে না সে আমাকে আজকে নিজেই ডাকতেছে। তারপর নিধি আমার সামনে এসে বলল, ওই আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আমাকে একটু বলবেন? আমি কথাটা শুনে অবাক হয়ে বললাম, জি মানেটা বুঝলাম না। আমার সমস্যা মানে? আমার তো কোনো সমস্যা নাই। আপনি কি বলতে চাইছেন, একটু খুলে বলবেন? হ্যাঁ, কেন বুঝবেন? এখন তো না জানার ভান করবেন। আপনি নিজে খুব চালাক মনে করেন নিজেকে, তাই না? আরে আজব, আমি আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। আর আমি নিজেকে চালাক কেন মনে করব? আমি নিজেকে একটা সাধারণ মানুষের মতোই মনে করি। আর আপনি কি বলতে চাইছেন একটু খুলে বলবেন দয়া করে? আপনি ক্লাসে আমার দিকে এভাবে তাকিয়ে থাকেন কেন? যার কারণে আমি বোরিং ফিল করি, ক্লাসে মন দিতে পারি না। গত 2 মাস ধরে দেখতেছি আপনি ক্লাসে প্রতিদিন আমার দিকে তাকিয়ে থাকেন। এমনকি আমি যখন ক্লাস শেষ করে বাসায় যাই তখনও আপনি আমাকে ফলো করেন। কয়েকবার আমার গাড়ির সামনে ঘুরঘুর করেন। আপনার সমস্যাটা কি? আমাকে একটু খুলে বলবেন? আপনার কি আমাকে কিছু বলার আছে? থাকলে বলেন। আসলে নিধির বাড়ির ঠিকানা জানার পর যখন রাতে ওর কথা মনে পড়তো তখন আমি ওদের বাসার সামনে গিয়ে উকি দেই নিধিকে দেখার জন্য। আর নিধি সেটা জানালা দিয়ে দেখতো। না, আমার কিছু বলার নাই। আসলে আপনার বাসা যে রাস্তা দিয়ে, একই রাস্তায় আমার বাসা, তাই আর কি। ওহো, তাহলে রাতে আমার বাসার সামনে কি করেন? কি বলবো বুঝতে পারতেছি না, তাই বললাম। ওইখানে আমার একটা বন্ধুর সাথে দেখা করতে যাই, আপনার বাসার পাশে, তাই দেখতে পেলেন আর কি। আমার জানা মতে আইমান, সানি, আরশি, সাদিয়া ছাড়া আর কোনো বন্ধু নাই আপনার। আর আপনাকেও আর কারোর সাথে দেখি নাই। তাই মিথ্যা না বলে আমি যেটা বলছি সেটা শুনেন। আপনি আমার দিকে আর তাকিয়ে থাকবেন না, আর আমাকেও ফলো করবেন না। আর আমার বাসার সামনে যেন আপনাকে আর না দেখি। কিছু বলার থাকলে আমার সামনে এসে বলবেন, কথাটা মাথায় রাখবেন। মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালাম। এগুলো বলে নিধি সেখান থেকে চলে গেল। আর নিধির কথা শুনে আমার মনটা খারাপ হয়ে যায়। আর ভাবতে থাকি, এই 2 মাসে নিধির মন জয় করতে পারলাম না। তারপর মন খারাপ করে বন্ধুদের কাছে যাই। নিধি বাদে সবাই ছিল, আর আমি সেখানে গিয়ে ওদের পাশে মন খারাপ করে বসে পড়লাম। আমার মন খারাপ দেখে আয়মান বলল, কি রে হৃদয়, তোর কি হয়েছে রে? এমন মন খারাপ করে বসে আছিস কেন? কিছু হয় নাই। তখন আরশি বলল, কিছু না হলে এমন মন খারাপ করে বসে আছিস কেন? এমনি ভালো লাগছে না তাই। তখন সাদিয়া বলল, আমি বুঝতে পারছি কিছু হয়েছে, কারণ তুই কখনো মন খারাপ করে বসে থাকিস না কারণ ছাড়া। কি হয়েছে বল আমাদের। তারপর আমি নিধির সব কথা সবাইকে খুলে বললাম। সব শুনে সাদিয়া বলে উঠল, আগেই বলেছিলাম তোকে নিধির দিকে এইভাবে তাকিয়ে না থাকতে, তাইলে নিধি তোর প্রতি দুর্বল না হয়ে বিরক্ত হবে। এখন লড় ঠেলা, এখন নিধির সামনেও যাইতে পারবি না। আমার কি দোষ? নিধি চোখের সামনে থাকলে আমার চোখ ওর দিকেই থেকেই সরাতে পারি না। দোষ তোর না, দোষ তোর কপালে। এখন পাখি খাঁচা ছেড়ে পালিয়ে গেল। আমার মনে হয় তুই নিধির সাথে রিলেশন করতে পারবি না। হ্যাঁ রে, আমিও তাই ভাবছি। এখন আমার মাথা কাজ করছে না। এই কদিনে ওকে অনেক ভালোবেসে ফেলেছি, ওকে কিভাবে ভুলবো বল? বাদ দে দোস্ত, একতরফা ভালোবাসা হয় না, তাই ওকে ভুলে যা। আমরা তোর জন্য মেয়ে খুঁজবো। আমার দরকার নাই, আমি নিধিকে ভালোবেসেই যাব। নিধি আমাকে ভালোবাসুক আর নাই বাসুক, এটা বলে সেখান থেকে বাড়ি চলে আসলাম। এসে না খেয়ে শুয়ে বললাম। রাতে মা অনেক জোরাজোরি করে খাবারগুলো খাওয়ালো। পরের দিন আর কলেজে গেলাম না। এভাবে 1 মাস চলে গেল। আর আমি এই 1 মাসে নিধিকে অনেক মিস করি। ওর মুখটা দেখতেও ইচ্ছে করছিল। যখন ওর কথাগুলো মনে পড়ে তখন নিজেকে সান্ত্বনা করে ফেলি। এইদিকে নিধি আমাকে মিস করতে থাকে, কারণ ক্লাসে এখন আমি নিধির না থাকায় এটা নিধি মিস করতে থাকে। রিক্সা করে বাড়ি যাওয়ার সময় পেছন থেকে আমি আসি কিনা, রাতে জানালা দিয়ে রাস্তায় দেখে আমি আসছি কিনা, কিন্তু আমাকে দেখতেই পায় না। আর নিধি আমাকে মিস করে আর নিজেকে প্রশ্ন করে, কেন আমি হৃদয়কে মিস করতেছি? আমি নিজেই তো ওকে বললাম যাতে আমাকে ডিস্টার্ব না করে। আর এখন হৃদয় আমাকে ফলো করতেছে না, এটা আমি মিস করতেছি কেন? হৃদয়কে দেখতে না পেয়ে আমার মনে মায়া কাজ করছে কেন? তাহলে কি আমি হৃদয়কে ভালোবেসে ফেলেছি? না না না, আমি এগুলো কি ভাবছি? আমি কেন ওকে ভালোবাসতে যাব? কিন্তু আমার মন বলছে
আমি হৃদয়কে ভালোবাসি। এগুলো নিজে নিজে ভাবে নিধি। একদিন নিধি আমার সব ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিল, আর আমাকে না দেখে সাদিয়াকে বলল, আচ্ছা সাদিয়া, হৃদয়কে দেখা যাচ্ছে না কেন? অনেক দিন ধরে দেখা যাচ্ছে না, কোনো সমস্যা নাকি? জানি না রে, হারামিটা ফোনও তুলতেছে না। কিন্তু কেন? তখন আয়মান বলল, জানি না, হারামিটাকে অনেক মিস করতেছি সবাই, জানি না কি হয়েছে। তারপর হঠাৎ আরুষি বলে উঠল, আমি জানি হৃদয় কি জন্য কলেজে আসছে না। আসলে সবাই আমাকে যখন ফোন করছিল আমি ধরি নাই, কারণ জবাবদিহিতা করতে হবে তাই। কিন্তু হারামিগুলো একের পর এক কল দিতেই থাকে। শেষমেশ আর না পেরে আরশির ফোন রিসিভ করি আর বলি যাতে নিধির সামনে না যেতে পারি তাই। কলেজ যাচ্ছি না, ওর সামনে গেলে শুধু ওকে দেখতে ইচ্ছে করে তাই। তারপর সবাই আরশির কথা শুনে আগ্রহ নিয়ে বলে কেন আসতেছে না। তারপর আরশি বলল, হ্যাঁ বলবো। আর নিধি, কথাগুলো তোকে বলছি, মন দিয়ে শোন। শুনে কিছু মনে করিস না, কারণ তোর জন্য এটা জানা খুব জরুরি। আরে না, বল কি কারণে হৃদয় আসছে না? তাহলে শোন সবাই, হৃদয় কলেজে আসছে না তার কারণ হচ্ছে নিধি। আমার কারণে? কিন্তু কেন? আমি কি করেছি? বাকিরা চুপ। নিধি যখন কথাগুলো শুনতে বলছে তখন বাকিরা বুঝে গেছে কি কারণে আমি কলেজে আসতেছি না। হ্যাঁ, তোর কারণে। আসলে তুই দ্বিতীয় দিন যেদিন কলেজে আসছিলি সেদিন হৃদয় তোকে দেখে ভালো লেগে যায়। তোকে দেখার পর থেকে হৃদয় তোকে খুঁজতে থাকে। যেদিন তোকে দেখছিল সেদিন তুই তাড়াতাড়ি করে ক্লাসে চলে যাস, আর আমরা কেউ তোকে দেখতে পাইনি। পুরো একটা দিন ক্লাস না করে কলেজের সব জায়গায় খুঁজি আমরা, কিন্তু তোকে দেখতে পাইনি। পরের দিন যখন তুই কলেজে আসলি তখন হৃদয় তোকে আমাদের দেখিয়ে দেয়, আর আমরা বলি তুই আমাদের ক্লাসে পড়িস। তারপর থেকে হৃদয় তোকে ফলো করতে থাকে, তোর দিকে তাকিয়ে থাকে, আর সব সময় তোকে ফলো করতে করতে রাতে বাসার সামনে তোকে দেখতে যায়। সাহস করে কথা বলে নাই। আর যেদিন তুই হৃদয়কে তোকে ফলো করতে নিষেধ করিস সেদিন আমাদের এসে বলে, আর আমরা অনেক বোঝাই যাতে তোর পেছনে পড়ে না থাকে। কিন্তু হৃদয় বলেছে সে শুধু তোকে ভালোবাসবে, আর কাউকে নয়। তুই ওকে ভালোবাসিস আর নাই বাসিস, এই কিছু করেছে শুধু তোকে মাত্র পাওয়ার জন্য। হৃদয় তোকে সত্যি ভালোবাসে নিধি। হৃদয় খুব ভালো ছেলে, কলেজের অনেক মেয়ে ওর জন্য পাগল। হৃদয় সেসব মাথায় নিত না, কিন্তু তোকে দেখার পর থেকে হৃদয় পাগল হয়েছে তোর জন্য। এই প্রথম কোনো মেয়ের জন্য হৃদয় এই অবস্থা দেখলাম। কিছু মনে করিস না, বন্ধুর এই অবস্থা দেখে বলতে হলো। ভুল কিছু বললে সরি। নিধি আরুষির কথা শুনে মন দিয়ে শুনতেছিল। যখন শুনলো আমি নিধিকে ভালোবাসি তখন নিজের অজান্তেই আমার জন্য খারাপ লাগতে শুরু করলো। তারপর নিধির যখন মনে হলো নিধিও আমাকে ভালোবাসে তখন সবাইকে উদ্দেশ্য করেই বলল, এতই যখন ভালোবাসে তোদের বন্ধু, তাহলে একবার তো আমাকে বলতে পারতো। ভিতর মতো লুকিয়ে লুকিয়ে কেন আমাকে ফলো করে? তখন আয়মান বলল, আসলে হৃদয় চাইছিল তোমাকে ইমপ্রেস করে মনে কথা বলতে, কিন্তু সাহস হয়ে ওঠে নাই, তাই বলে নাই। আর সেদিন তোমার কথা শুনে আরও ভেঙে পড়ে, তাই আর বলা হয় নাই। তো এখন কোথায় তোমাদের ভীতু বন্ধু? হয়তো ঘরে বসে আছে। কেন, তোর হৃদয়কে কি দরকার? তোর তো ভালোই হলো, এখন তো তোকে ডিস্টার্ব করবে না। তা হঠাৎ হৃদয়ের জন্য তোর এত চিন্তা হচ্ছে কেন? কথাগুলো শুনে নিধি যা বলল তা শোনার জন্য সবার চোখ বড় বড় হয়ে গেল। কথাগুলো ছিল এইরকম, আমার বিএফ আমার দরকার হবে না তো কার দরকার হবে? আর আমি হৃদয়ের জন্য চিন্তা না করলে কার জন্য চিন্তা করব? নিধির কথা শুনে তো সবার চোখ বড় বড় হয়ে যায়। আর এটা শুনে আয়মান বলল, এই তোমার বিএফ মানে? আর হৃদয় তোমার হলো কিভাবে? কিছুই বুঝতেছি না, একটু খুলে বলবে? তখন সাদিয়া বলল, নিধি, তুই এইগুলো কি বলতেছিস? আমরা তো কিছুই বুঝতেছি না, একটু কষ্ট করে বুঝিয়ে বলবি? আসলে সত্যি কথা বলতে আমিও হৃদয়কে ভালোবেসে ফেলেছি এই কয়দিনে। হৃদয় যখন আমার দিকে তাকিয়ে থাকতো আর আমাকে ফলো করতো তখন আমার খুব বিরক্ত লাগতো। পরে যখন হৃদয় আমার কথা মতো হৃদয় আমাকে ডিস্টার্ব করতো না, তখন তার অভাব বুঝতে পারি। আর হৃদয় যখন কলেজে আসতেছে না তখন ওকে অনেক মিস করি। আর আমার মনে হলো আমি হৃদয়কে ভালোবেসে ফেলেছি, মনকে অনেক বুঝিয়েছি, কিন্তু তবুও হৃদয়কে মিস করি। হয়তো আমিও হৃদয়কে অজান্তেই ভালোবেসে ফেলেছি। সত্যিই তুই কি হৃদয়কে ভালোবাসিস? হ্যাঁ। সবাই শুনে খুশিতে লাফ দিয়ে ওঠে। এটা দেখে নিধি হেসে দেয়, তারপর বলল, ওই ওই থাম থাম, এত খুশি হয়ে লাভ নাই। তোদের ওই ভীতু বন্ধুকে শাস্তি পেতে হবে, আমাকে প্রপোজ না করাই। আরে বাদ দে না, বেচারা সেই দিন তোর কথা শুনে অনেক কষ্ট পাইছে, আর কষ্ট দিস না।
আরে আগে প্রপোজ করতে হবে, তারপর না হয় মাফ করব, কিন্তু তোদের বজ্জাত বন্ধুটাকে পাবো কোথায়? মনে হয় বাসায় লুকিয়ে আছে। তোরা চিনিস ওর বাসা? হ্যাঁ। তাহলে কালকে আমরা সবাই হৃদয়ের বাসায় যাই। শ্বশুরবাড়ি দেখতে হবে, জামাইকে আদর করে আসতে পারবো। কি বলিস তোরা? বাবা, একদিনই জামাই বানিয়ে ফেললি। ওই বকবক না করে কালকে কি যাবি সেটা বল। হ্যাঁ চল, হারামিটাকে ঘর থেকে টেনে বের করতে হবে। তারপরের দিন সকালে সবাই আমার বাসায় আসে, কিন্তু তখন আমি ঘুমিয়েছিলাম। তারপর আয়মান এসে মাকে বলতে লাগলো, আন্টি, আমরা সবাই রিয়াদের বন্ধু, আমরা সবাই ওর সাথে দেখা করতে এসেছি। ও, তোমরা সবাই এখানে বসো, দাঁড়িয়ে আছো কেন?